শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও শাহরিয়ার কবির 7 দিন করে রিমান্ডে। সাবেক রেলমন্ত্রী সুজনের 5 দিনের আবেদন। অনুপ্রবেশ চেষ্টার মামলায় জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক। গণতন্ত্র দিবস উপলক্ষে সারা দেশে বিএনপির কর্মসূচি, বিভিন্ন স্থানে শোভাযাত্রা। নয়াপল্টনে বিকেলে সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেবেন তারেক রহমান। ব্যাংক খাতে তারল্য সংকট উত্তরণে পাশে থাকবে বিশ্বব্যাংক। অর্থ উপদেষ্টার সঙ্গে প্রতিনিধি দলের বৈঠক। চলতি বছরের মধ্যেই ঋণ সহায়তা পাওয়ার আশা। পদোন্নতির দাবিতে চট্টগ্রামে রাজপথে নার্সরা কালো পতাকা মিছিল। অডিটর পদে বৈষম্য নিরসনের দাবিতে সিএজিভুক্ত কর্মচারীদের গণ অনশন। পোশাক খাতে অস্থিরতায় ভারতসহ প্রতিযোগী দেশে চলে যাচ্ছে বিদেশি অর্ডার। দিল্লির সুতা নির্ভরতায় নতুন সংকট। ভুল কৌশলে বাংলাদেশের বাজার হারানোর শঙ্কা। সময় সংবাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গ্রেফতারের পর সকালে তাদের আদালতে আনা হয়। রমনা থানার হত্যা মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের 10 দিন এবং ভাসানটেক থানার হত্যা মামলায় শ্যামল দত্তের 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে তাদের 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ সময় আসামিদের স্বৈরাচারের সহযোগী হিসেবে উল্লেখ করেন বাদীপক্ষের আইনজীবী। এদিকে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় 5 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। উভয় পক্ষের শুনানি অন্তে শ্যামল দত্তের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। এই হত্যার পিছনে আর কারা কারা জড়িত আছে এবং এই ইন্ধনদাতা কারা আছে, হুকুমদাতারা কারা আছে, নির্দেশদাতা কারা আছে এবং কাদের কারণে এই হত্যা সংঘটিত হয়েছে, এই সব বিষয়গুলিকে আরও সামনে আনার জন্য তদন্ত করার জন্য তদন্ত কর্মকর্তা 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। শুধু মিথ্যা মামলায় উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং হয়রানি করার জন্য এই মামলায় রিমান্ড চাওয়া হয়েছে। এই মুহূর্তে ঢাকার সিএমএম আদালতে আছেন রিপোর্টার মাইনুল হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। জুলাই ও আগস্ট মাসে ছাত্র জনতার উপরে গুলি এবং হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা পৃথক 2টি মামলায় 2 সাংবাদিক মোজাম্মেল বাবু এবং শ্যামল দত্তের 7 দিন করে এবং ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। কিছুক্ষণ আগেই শুনানি হয় এবং শুনানি শেষে আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। এ সময় পুলিশের পক্ষ থেকে 10 দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। এ সময় আদালতে আসামিরা কথা বলেন। বিচারক কথা যখন জিজ্ঞেস করেন তাদেরকে যে আপনাদের কিছু বলার আছে কিনা, তখন তারা নিজেদেরকে নির্দোষ দাবি করেন এবং তাদের বিরুদ্ধে আনীত অভিযোগকে একটি মিথ্যে মামলা হিসেবে তারা অবহিত করে তারা জামিন চান, কিন্তু আদালত শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে এই 3 জনের বাইরেও আজকে আরও একজন মন্ত্রী, সাবেক মন্ত্রী, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে আদালতে আনা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো তাকে আদালতে তোলা হবে এবং ইতোমধ্যেই যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় তার 5 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে এবং যেহেতু নুরুল ইসলাম অসুস্থ, আমরা তার আইনজীবীর সাথে কথা বলেছি। তার আইনজীবী আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে তিনি অসুস্থ, তাকে হাসপাতাল থেকে কালকে অ্যারেস্ট করা হয়েছিল, এজন্য তারা এই মুহূর্তে তার রিমান্ডে নেওয়ার জন্য উপযোগী নন। তিনি এই সুবাদে তার হয়তো জামিন আবেদন করবেন। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে তোলা হবে এবং পরবর্তীতে তার দেখা যাবে যে আদালত তার রিমান্ড দেন কিনা। এছাড়া আজ কিন্তু সকাল থেকে কিন্তু যেহেতু আজ বেশ কয়েকজন প্রভাবশালীকে আদালতে আনা হবে, যেহেতু বেশ কয়েকজনকে আদালতের মধ্যে তোলা হয়েছে, এই জন্য কিন্তু যে সিএমএম আদালত এখানে কিন্তু নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছিল। সকাল থেকেই সেনাবাহিনী পাহারা ছিল, পুলিশের পাহারা ছিল এবং এর মধ্য দিয়ে কিন্তু আজকে আসামিদের কিন্তু আদালতে আনা হয়। এছাড়া আজ কিন্তু সাবেক 2 আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন এবং
শহীদুল হককেও কিন্তু আদালতে আনা হয় এবং তাদেরকে নতুন করে আরও চৌধুরী আবদুল্লাহ মামুনকে 60টি মামলায় নতুন করে 60টি মামলায় অ্যারেস্ট দেখানো হয়েছে এবং শহীদুল হককে আরও নতুন করে একটি মামলায়। এছাড়া 2018 সালে বিএনপির নেতা মির্জা আব্বাসের উপর হামলার ঘটনায় রাশেদ খান মেননকে কিন্তু 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। সিএমএম আদালত থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সিএমএম কোর্ট থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাইনুল হাসান। ভারতে অনুপ্রবেশের চেষ্টা মামলায় সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিকের জামিন মঞ্জুর করেছেন সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। সকালে কেন্দ্রীয় কারাগার থেকে প্রথমে সিলেটে আনা হয় মানিককে, এরপর কড়া নিরাপত্তায় তোলা হয় আদালতে। সেখানে 54 ধারায় জামিন আবেদন করলে শুনানি শেষে বিচারক অঞ্জন কান্তি দাস তার জামিন দেন। পাশাপাশি তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা থাকায় আবারও ঢাকায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়। গত 23 আগস্ট রাতে কানাইঘাটের ডোনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রেফতার হন সাবেক এই বিচারপতি। ওনার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন আদালতে হত্যা সহ গুরুতর আঘাতের সহায়তার অপরাধে বিভিন্ন থানায় মামলা রয়েছেন। তিনি ওই মামলায় কারাগারে আটক আছেন এখনো, এবং যতটুকু জানা যায় আজ অথবা 2-1 দিনের মধ্যে ওনাকে ঢাকায় হস্তান্তর করা হবে। উৎসবের শহরে হরেক ধরনের আলোর দ্যুতি। চীনে আয়োজিত জমকালো লণ্ঠন প্রদর্শনী দেখতে চোখ রাখুন সংবাদের শেষাংশে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় নানা কর্মসূচিতে পালন করছে বিএনপি ও অঙ্গ সংগঠন। সকাল থেকে বরিশালে সাজ সাজ রব স্লোগানে মুখর নগরীর বন্দর রোড এলাকা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন বিএনপির নেতাকর্মীরা। শোভাযাত্রার নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। অন্যদিকে ময়মনসিংহের টাউন হল মোড় ও জিমনেশিয়াম এলাকাতেও উৎসব মুখর পরিবেশ। বিভাগীয় জেলা উপজেলা থেকে পিকআপে করে সমাবেশে যোগ দিতে আসেন নেতাকর্মীরা। তাদের হাতে ছিল জাতীয় ও দলীয় পতাকা। শোভাযাত্রার উদ্বোধন করবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বরিশালে বিভাগীয় শোভাযাত্রা ও সমাবেশ করছে বিএনপি। সেখানে আছেন রিপোর্টার অপূর্ব অপু। সরাসরি যাচ্ছি সেখানে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আজকে বরিশালে বর্ণাঢ্য সমাবেশ এবং বর্ণাঢ্য এক শোভাযাত্রার আয়োজন করেছে বিএনপি নেতাকর্মীরা। শহরের বান্ধ রোডে অর্থাৎ শিশু পার্কের সামনে অস্থায়ী একটি মঞ্চ করে সেখানে নেতাকর্মীরা বিভিন্ন জেলা উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এখানে এসে জড়ো হয় এবং কিছুক্ষণ আগে সমাবেশ শেষ হয়েছে। এবং এখানে প্রধান অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছেন। তাছাড়াও স্থানীয় এবং জাতীয় অনেক নেতারা, বিএনপি নেতারা এখানে বক্তব্য রেখেছেন। বক্তব্য শেষে ঠিক এই মুহূর্তে এখানে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়েছে এবং শোভাযাত্রা দেখছেন যে হাজারো নেতাকর্মীরা, বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা এখানে এসেছেন এবং গোটা এই অঙ্গন নেতাকর্মীদের পদচারণায় মুখর রয়েছে। শত শত হাজারো নেতাকর্মীরা এখানে এসেছেন এবং স্লোগানে মুখর রেখে এই জায়গাটি তারা আসলে এই মুহূর্তে তারা শহরের বান্ধ রোড থেকে তারা মিছিল শোভাযাত্রাটি নিয়ে তারা আসলে যাচ্ছে। বান্ধ রোড থেকে শহরের প্রধান সড়কগুলো এসে প্রদক্ষিণ করবেন এবং নেতাকর্মীরা ঠিক সামনের অংশে এখানে বেগম সেলিমা রহমান রয়ে তার নেতৃত্বেই মূলত বিএনপির এখানকার নেতাকর্মীরা আসলে যতদূর চোখ যাচ্ছে, একদিকে বরিশালের লঞ্চ ঘাট, অপরদিকে জেলা স্কুল মোড়, অন্যদিকে বেলস পার্ক এলাকা, টোটাল গোটা এই এলাকা বিএনপি নেতাকর্মীদের এই মুহূর্তে হাজারো নেতাকর্মীদের পদচারণায় মুখর রয়েছে এবং তারা স্লোগানে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস এই দিনটি তারা উদযাপন করছে। ঠিক সামনের এই আমরা অংশটি দেখানোর চেষ্টা করছি। আসলে বিপুল সংখ্যক নেতাকর্মীরা
আজকের এই বিএনপির এই আন্তর্জাতিক গণতন্ত্র দিবস তারা পালন করছে এবং তার নেতাকর্মীরা বলছেন আগামীর বাংলাদেশ হবে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ হবে। এবং কিছুক্ষণ আগে যে বক্তব্য রেখেছিল বিএনপির কেন্দ্রীয় নেতারা, স্থানীয় নেতারা, সেই নেতৃবৃন্দ কিন্তু বলেছেন যে তারা একটি নির্বাচনের মধ্য দিয়ে আগামীতে তারা বিএনপি নেতৃত্বে বাংলাদেশ পুনর্গঠিত হবে এবং 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে ছাত্র আন্দোলনের বিপ্লবের মধ্য দিয়ে যে বাংলাদেশ এসেছে, নতুন বাংলাদেশ বিনির্মাণে তারা সক্রিয় ভূমিকা রাখবে। আপনারা ছবিতে দেখছেন এই মুহূর্তে বিএনপির কেন্দ্রীয় নেতারা এখানে তাদের নেতৃত্বে ঠিক মিছিলটি এই মুহূর্তে শহরের বান্দ রোড এলাকা দিকে অতিক্রম করছে এবং এই নেতাকর্মীদের পদচারণে মুখর রয়েছে। এবং আন্তর্জাতিক গণতন্ত্র দিবস তারা বলছেন যে বিগত বছরগুলোতে তারা আসলে যেভাবে ঠিকভাবে প্রোগ্রামগুলো করতে পারেনি, এবছর তারা গণতান্ত্রিক ফ্যাসিস্ট সরকার চলে যাবার পর গণতান্ত্রিক আন্তর্জাতিক গণতন্ত্র দিবসটি তারা সুষ্ঠু সুন্দরভাবে উদযাপন করবে। তো বরিশাল থেকে আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম বরিশালে। ব্যাংক খাতে তারল্য সংকট উত্তরণে পাশে থাকবে বিশ্বব্যাংক। সংস্থাটির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে কথা জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এ বিষয়ে আরও আলোচনা করা হবে বলে জানান তিনি। সকালে সচিবালয়ে সংস্থাটির 7 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থ উপদেষ্টা। কী পরিমাণ অর্থ সহায়তা দেওয়া হবে সে বিষয়ে নির্দিষ্ট করে জানানো হয়নি, তবে এবছর একটি বাজেট সহায়তা মিলবে বলে আশা প্রকাশ করেন তিনি। আমাদের রিফর্মগুলোর জন্য সহায়তা দরকার, আমাদের একটা বাজেট সাপোর্ট দরকার ইমিডিয়েটলি, আমাদের লিকুইডিটি সাপোর্টের ব্যাপারে কথা বলেছি, ওগুলো ওরা দিতে সম্মত হয়েছে। আমি আরও ফার্দার কথা বলবো। ইতিবাচক, ওরা আসছে ওপেন মাইন্ড এবং আরও ডিসকাশন হবে। এই বছরে একটা বাজেট সহায়তা আমরা আবার আগামী যে এক্সপেক্ট করছি সেটা ফাইনালাইজ হবে। রাজনৈতিক সহিংসতার পাশাপাশি পোশাক শিল্পে অস্থিরতায় বাংলাদেশ থেকে বিলিয়ন ডলারের বিদেশি অর্ডার প্রতিবেশী ভারত সহ প্রতিযোগী ভিয়েতনাম এবং কম্বোডিয়ায় চলে যাচ্ছে। এ অবস্থায় বড়দিন উপলক্ষে তৈরি পোশাকের অর্ডার থেকে বঞ্চিত হচ্ছেন ব্যবসায়ীরা। এদিকে হারানো সুনাম পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকারকে পদক্ষেপ নেয়ার আহ্বান বিজিএমইএর। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। গার্মেন্টস সেক্টরে চলমান অস্থিরতায় আসন্ন স্প্রিং মৌসুমের পোশাক উৎপাদন নিয়ে বড় ধরনের জটিলতায় পড়েছেন বাংলাদেশের গার্মেন্টস মালিকেরা। খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে প্রতি বছরই বাংলাদেশ স্প্রিং মৌসুমের 10 থেকে 12 বিলিয়ন মার্কিন ডলারের অর্ডার পেয়ে থাকে। শার্ট, প্যান্ট, কোট, জ্যাকেটের মতো সব ধরনের ফ্যাশনেবল আইটেম তৈরি হয় এই মৌসুমে। আর নভেম্বরের মধ্যে উৎপাদন শেষ করে পৌঁছাতে হয় বিদেশি বায়ারদের কাছে। কিন্তু সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে তৈরি করা সংকটে অর্ডার অনেকটা কমে গেছে। এসব অর্ডার ভারত সহ আরও কয়েকটি দেশে চলে যাচ্ছে বলে অভিযোগ গার্মেন্টস ব্যবসায়ীদের। লেট স্প্রিং, হলিডে এবং ফলের অর্ডারে আমরা দেখতে পাচ্ছি আশানুরূপ অর্ডার আমরা পাচ্ছি না, এবং এই অর্ডারগুলো আমাদের পার্শ্ববর্তী দেশ সহ আমাদের যে কম্পিটিটর দেশগুলো আছে ওখানে চলে যাচ্ছে। বিজিএমইএর তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 8 মাসে তৈরি পোশাক খাতে রপ্তানি আয় হয়েছে 25.26 বিলিয়ন মার্কিন ডলার। মে মাসে রেকর্ড 3.5 বিলিয়ন মার্কিন ডলার পণ্য রপ্তানি হলো। রাজনৈতিক অস্থিরতার কারণে পরের মাস থেকে ক্রমশ রপ্তানি কমেছে। শুধু স্প্রিং মৌসুম নয়, ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত চলা ফল মৌসুমের অর্ডার নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। কিভাবে এটাকে ফেরত আনবো এটা ডিপেন্ড করবে আমাদের বর্তমান সরকারের ভাবমূর্তি এবং ওনাদের অবস্থানের উপরে। প্রতি বছরই 50 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা থাকলেও কখনো তা সফল হতে পারেনি বিজিএমইএ। এক্ষেত্রে 42 থেকে 47 বিলিয়ন মার্কিন ডলারে সীমাবদ্ধ থাকছে। তবে চলতি বছর ইমেজ সংকটের কারণে রপ্তানি আয় আরও কমে যাওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের সহায়তা চেয়েছে তারা। এই ইমেজ সংকটটা যাতে কাটিয়ে উঠতে পারে, কারণ আমাদের বর্তমান সরকার প্রধান ওয়ার্ল্ডে একজন ফেমাস ব্যক্তি, এবং ওনার ইমেজটাকে আমরা কাজে লাগিয়ে যাতে সামনে যাতে আমাদের যাতে একটা ভালো ফসল পেতে পারি। 2023 সালে তৈরি পোশাক খাতে রপ্তানি উন্নয়ন ব্যুরো 47.38 বিলিয়ন মার্কিন ডলার আয় দেখালো। এ নিয়ে দ্বিমত রয়েছে গার্মেন্টস ব্যবসায়ীদের। আবার সেপ্টেম্বরে এসে শুরু হয়েছে
অস্থিরতা। এই অস্থিরতা কাটানো না গেলে পুরো বছরের যে প্রবৃদ্ধি তা ধরে রাখা যাবে না, এমনটি বলছেন গার্মেন্টস ব্যবসায়ীরা। চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। শ্রমিক অসন্তোষের মুখে যখন ভাবমূর্তি সংকটে দেশের তৈরি পোশাক শিল্প, তখন আবার দুঃসংবাদ দিচ্ছেন তাদের কাছে সুতা সরবরাহকারী উদ্যোক্তারা। তারা বলছেন কম দামে সুতা কিনতে ভারতমুখী হয়েছেন অনেক মালিক। এজন্য ভুল বাণিজ্য কৌশলকে দায়ী করছেন বিটিএমইএ নেতারা। আর অর্থনীতিবিদরা বলছেন কাঁচামালের বিদেশ নির্ভরতা তৈরি পোশাকের বিশ্ববাজার থেকে ছিটকে ফেলতে পারে বাংলাদেশকে। কামরুল হাসান সবুজের রিপোর্ট। গত 2-3 মাসে 1000 টনের মতো সুতা আমি ইন্ডিয়া থেকে আমি নেগোসিয়েশন করেছি। বিগত দিনগুলিতে কিন্তু আমি বাংলাদেশ থেকে নিতাম। বার্তা পরিষ্কার, রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানায় সাশ্রয়ী মূল্যের সুতার যোগান নিশ্চিতে ভারতের দিকে ঝুঁকছেন উদ্যোক্তারা। প্রশ্ন হলো, যখন চাপ বাড়ছে কম সময়ের মধ্যে পণ্য সরবরাহের, তখন ঝুঁকি নিয়ে হলেও দেশীয় প্রতিষ্ঠান ছেড়ে সুতার জন্য কেন বিদেশমুখী হচ্ছেন তারা? বাংলাদেশের সুতার দাম এই মুহূর্তে $3.30 পার কেজি। ইন্ডিয়া থেকে আমি গত সপ্তাহে এলসি করছি $2.77। ডিফারেন্স কত হলো? প্রায় 50-52-53 সেন্টের মতো। বিদেশ থেকে কম দামে সুতা কিনে তৈরি পোশাক শিল্প মালিকরা লাভবান হলেও তা বড় ধরনের ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে দেশের সুতাকল মালিকদের। এমনকি দিন দিন কারখানা বন্ধের সংখ্যা বাড়ছে বলেও দাবি বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমইএর। মিলগুলো যদি চলতে না পারে, মিলগুলো যদি ঠিক মতন বেতন ভাতা দিতে না পারে, এটা তো দায়িত্ব একটা মালিকের না, এটা তো তার অদক্ষতার কারণে হয় নাই। এটা যদি এই সিস্টেমের ফেলিওরের জন্য আমি ফেল করি, এটা তো দায়িত্ব আমি নিব না। কেন বাজার থেকে ছিটকে পড়ছেন দেশের সুতাকল মালিকরা? তাদের জবাব, 2026 সালে উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতির স্বপ্নে ভর করে গত জানুয়ারি থেকে 43টি খাতের কোনোটিতে রপ্তানি প্রণোদনা ও নগদ সহায়তা তুলে দেয়, আবার কোনোটিতে কমিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। সেই সঙ্গে জ্বালানি সংকটে সক্ষমতার অর্ধেক বন্ধ রাখায় বেড়ে যাচ্ছে সুতার উৎপাদন খরচ, আর এ সবই প্রতিযোগিতার বাইরে ঠেলে দিচ্ছে তাদের। ওরা যেভাবে ওদের কস্টিং করে, সে যদি তার কস্ট প্রাইসে বা বিলো কস্ট প্রাইসেও যদি আমাকে পণ্য দেয়, তারপরে কিন্তু তার ইনসেন্টিভ আছে। সো ইনসেন্টিভসটাকে ধরে সে উল্টা কস্টিং করতেছে। তার যেসব পলিসি বেনিফিট আছে সেগুলো ধরে সে যে সুতার কস্টিং বা কাপড়ের কস্টিংটা করে, সেটা আমার চেয়ে অনেক বেটার। অর্থনীতিবিদরা বলছেন সুতার মতো কাঁচামালের বিদেশ নির্ভরতা দিন শেষে হুমকির মুখে ফেলতে পারে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পকে। নীতির কারণে এই আমাদের তৈরি পণ্যের দামটা বাড়ে বা বেশি হয়, এবং এটার কারণেই যদি আমাদের আর্মিজি সেক্টরে আমাদের সুতাটাকে ব্যবহার করতে না পারে, তাহলে এটা অত্যন্ত দুঃখজনক। আমি মনে করি যে এখানে আসলে সমাধান একটাই, সেটা হলো যে আমাদের এই সুতার দামটা যাতে কম থাকে, এটার জন্য ইনসেন্টিভ দেওয়া। আর এই ইনসেন্টিভ দেওয়া মানে আসলে একটা বিনিয়োগ। প্রতিযোগিতার বিশ্ববাজারকে আমলে নিয়ে দ্রুত বাণিজ্য নীতি কৌশল পরিবর্তনের তাগিদও তাদের। কিন্তু আমাদের এই কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। বকেয়া বেতনের দাবিতে সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সেজান অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা। অন্যদিকে একই দাবিতে কাশিমপুরের চক্রবর্তী এলাকায় বেক্সিমকো গার্মেন্টসের শ্রমিকরা আজও বিক্ষোভ করেছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। এ সময় মহাসড়কের এক পাশ অবরোধ করে রাখেন তারা। অবরোধে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। পদোন্নতি ও সুষ্ঠু নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম মেডিকেলে বিক্ষোভ করছেন নার্সরা। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিকুল আলম। নার্সের পদায়ন এবং তাদের সুষ্ঠু নিয়োগের দাবিতে চট্টগ্রামে মেডিকেলের সামনে নার্সরা কিন্তু আন্দোলনে যোগ দিয়েছেন এবং সব ধরনের নার্সরা কিন্তু সেখানে আসছেন চট্টগ্রাম মেডিকেলে যারা আছে তারা কিন্তু, এবং তাদের দাবি সেটা হচ্ছে নার্সদের শত যোগ্যতা থাকার পরও তারা পিএইচডি ডিগ্রিধারী হওয়ার পরও নানা শিক্ষাগত যোগ্যতা থাকার পরও তাদেরকে পদায়ন করা হয় না। যে পদায়ন না করার পর তারা দীর্ঘদিন ধরে তারা কিন্তু বঞ্চিত হচ্ছে এবং মিডওয়াইফার যে মহাপরিচালক সেটির অপসারণ ধারণা জানালেন তারা। এই চট্টগ্রাম মেডিকেলে এই আন্দোলন শুধু একদিন না, গত 3 থেকে 4 দিন ধরেই কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই আন্দোলন করে যাচ্ছেন নার্সরা। এখানে
সকাল থেকে অন্তত পক্ষে 2 থেকে 500-র বেশি নার্সরা কিন্তু কালো পতাকা নিয়ে কিন্তু মিছিল করেছে নগরীর বিভিন্ন এলাকায়। এখানে প্রবর্তন মুখ রয়েছে এবং প্রথম গেট এবং যে পূর্ব গেট সহ বিভিন্ন এলাকায় তারা কিন্তু তাদের দাবি দাওয়াগুলি তুলে ধরেছেন এবং এখানে যে নার্সের ছাত্র এবং ছাত্রীরা সবাই মিলে কিন্তু এই আন্দোলনে যোগ দিয়েছে। তারা বলছেন আমলাতান্ত্রিক জটিলতার কারণে কিন্তু তারা তাদের পদায়নগুলো পাচ্ছেন না এবং তারা একটি নির্দিষ্ট গেটে গিয়ে কিন্তু তারা আটকে যাচ্ছেন, কিন্তু তাদের শত যোগ্যতার পরেও কিন্তু তারা চাপাচ্ছেন এবং তারা নানা দাবি দেওয়া করছেন এবং তারা এই পর্যন্ত বেশ কিছু জায়গায় স্মারকলিপি দিয়েছেন এবং আবেদনও করেছেন এবং তারা কিন্তু বলেছেন আরো বড় ধরনের যে আন্দোলনের ডাক দিবেন সেই কথাটাই কিন্তু এখানকে বক্তারা বলছেন। আপনি হয়তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে কিন্তু মুহুর্মুহুর করতালিতে কিন্তু সেটি যে কিছুক্ষণ আগে যে গণমিছিল বের করা হয়েছিল এই যে নগরীর থেকে এই যে হাসপাতাল থেকে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে তারা কিন্তু সে গণমিছিল করেছে, কালো পতাকা মিছিল করেছে। তো সবকিছু মিলিয়ে যেটি বলা যায় তাদের যে দাবি তাদের নার্সদের পদায়ন এবং নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের যেন বৈষম্য না থাকে সে বিষয়টি তারা তুলে ধরেছেন এবং তাদের স্লোগানের মধ্যে বৈষম্যের ঠাঁই নাই সে বিষয়টি কিন্তু তারা তুলে ধরেন। তো সবকিছু মিলিয়ে যেটি বলা যায় এই যে নার্সরা যে আন্দোলন শুরু করেছে সেই আন্দোলন কিন্তু এখন অব্যাহত রয়েছে এবং কালো পতাকা মিছিল সহ তাদের নানা দাবি দাওয়া তুলে ধরেছে। এ ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম চট্টগ্রামে। ভিসি নিয়োগের প্রজ্ঞাপন দ্রুত সময়ে দেওয়ার দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। 0 পয়েন্টে প্রধান ফটক বন্ধ করে তারা অবস্থান নেন। আজকের মধ্যে ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি না হলে কাল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কমপ্লিট শাটডাউন থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। বিস্তারিত জানাচ্ছেন তারিফ রহমান। আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আবুদের পদত্যাগের পর প্রায় 1 মাস পেরিয়ে গেল, এখনো পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোনো ভিসি নিয়োগ হয়নি। সেই পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করছে এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই 0 পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করবে। প্রজ্ঞাপন জারি না করার ফলে আমাদের বিভিন্ন একাডেমিক কার্যক্রম স্থগিত হয়ে আছে। আমাদের ভিসিকে দ্রুত প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের যে দাবি সেই দাবি পূরণে সকল মহলকে এগিয়ে আসার জন্য আমরা দাবি জানাচ্ছি। তারা বলছে যে তাদের শিক্ষা জীবন হুমকির মুখে এবং প্রশাসনিক কার্যক্রম পুরো স্থবির বলা যায় যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। এই সংকট কাটিয়ে তোলার জন্য যেন অতি দ্রুততর সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের যে প্রজ্ঞাপন জারি করে এবং বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনার জন্য তারা এই অবস্থান কর্মসূচি পালন করছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তারিফ রহমান, সময় সংবাদ। অডিটর পদে বৈষম্য নিরসনের দাবিতে গণ অনশন চলছে রাজধানীর সেগুনবাগিচায়। 11তম গ্রেড থেকে 10ম গ্রেডে উন্নীত হতে চান সিএজি আওতাভুক্ত কর্মচারীরা। সকাল থেকে সেগুনবাগিচায় হিসাব ভবনের সামনে সারা দেশ থেকে আসা অডিটররা এই কর্মসূচি পালন করছেন। তাদের দাবি সর্বোচ্চ আদালত থেকে রায় আসার পরও শুধুমাত্র রিটকারীদের বিপরীতে আদেশ বাস্তবায়ন করা হয়েছে। এতে একই পদে 2 গ্রেড রেখে বৈষম্য তৈরি করা হয়েছে। অডিটরদের অভিযোগ এখনও প্রায় 2500 অডিটর 11তম গ্রেডে রয়েছেন। দাবি বাস্তবায়ন না হলে গণ অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। গতিশীলতার নগরী ঢাকায় এখনও মন্থর গতিতে চলছে রাষ্ট্রায়ত্ত গণপরিবহন প্রতিষ্ঠান বিআরটিসি। যদিও সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েই চলেছে যাত্রীর চাপ, সেই তুলনায় বিআরটিসির বাস যেন থেকেও নেই। অভিযোগ আছে নাগরিকদের সেবা দিতে ব্যর্থ সরকারি এই প্রতিষ্ঠানটি, আর তাই বিআরটিসিকে ঢেলে সাজানোর পরামর্শ যোগাযোগ বিশেষজ্ঞদের। আল কাসিরের রিপোর্ট। রাজধানীর শনিরআখড়া বাস স্ট্যান্ডের চিত্র এটি। কাঙ্ক্ষিত বাস পেতে যাত্রীদের দীর্ঘ অপেক্ষা, এরপর বাসে ওঠার জন্য হুড়োহুড়ি, প্রাণান্তকর চেষ্টা। নিত্যদিনই লেগে থাকে এমন প্রতিযোগিতা। ব্যস্ত সময়ে যাত্রীর এমন চাপ শহরের প্রায় সবগুলো বাস স্টপেই দেখা যায়। যাত্রীর চাপের তুলনায় বাসের সংখ্যা খুবই কম। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, গণপরিবহনের এমন সংকটকালে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন বিআরটিসির ভূমিকা কি? এইসব দিকে বিআরটিসির বাসটা নাই, কিন্তু এইদিকে প্রচুর যাত্রী। কাজলা শনিরআখড়া এই যাত্রীদের জন্য গাড়িতে ওঠাতে একটা
কষ্টসাধ্য বিষয়। লোকাল বাস এখন চলাচল করছে, আমাদের ভোগান্তি হচ্ছে খুব পরিমাণে, মহিলারা উঠতে পারছে না, রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়, প্রচুর ঝামেলা হয়। বিআরটিসি বাসটা হলে আমাদের একটু সুবিধা হয়। এমন পরিবহন সংকটের মুহূর্তে বিআরটিসির বিরুদ্ধে আছে মানুষের নানা অভিযোগ। নির্দিষ্ট স্টপে গাড়ি না থামা, সময়মতো গাড়ি না পাওয়া সহ আরও বিস্তর অভিযোগ। বিআরটিসির মূল সমস্যাটাই হলো এখন জনবল কম, হাফ ভাড়া মাঝে মাঝে নেয় আর মাঝে মাঝে নেয় না। ফ্যান আছে একটা ভালো, ওইটা ভালো না। রাতের বেলা যদি বিআরটিসিটা অ্যাভেলেবেল হয় তাহলে সুবিধা হয় আর কি। সারাদিন যে পরিমাণে থাকে সন্ধ্যার পরে এরকম পাওয়া যায়। বিআরটিসির তথ্য বলছে ঢাকা মহানগরীর 39টি রুটে সংস্থাটির সচল বাসের সংখ্যা 409টি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভাড়ায় আছে 121টি। স্টাফ বাস হিসেবে চলছে 233টি, মেরামতের জন্য 62টি আর অচল অবস্থায় ডিপোতে আছে 12টি বাস। একেবারেই সীমিত গাড়ি, কিন্তু বিআরটিসির প্রতি মানুষের চাহিদা অনেক বেড়ে গেছে। একসময় বিআরটিসি তো আপনি 32 কোটি টাকা ইনকাম, তার মানে আর এখন 52 কোটি টাকা, তার মানে যাত্রী সংখ্যা অলমোস্ট অনেক বেড়েছে। বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে বিআরটিসি। 2023-24 অর্থ বছরে সরকারি এই প্রতিষ্ঠানটি লাভ করেছে 25 কোটি 4 লাখ টাকা, আর 2022-23 অর্থ বছরে তাদের লাভের পরিমাণ ছিল 47 কোটি 71 লাখ টাকা। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থেকে বিআরটিসিকে আরও গতিশীল করার আশ্বাস দিলেন বর্তমান চেয়ারম্যান। বহরে থাকা গাড়িগুলো সচল করে ঋণ পরিশোধ সক্ষমতা বৃদ্ধি করাই বড় চ্যালেঞ্জ বলছেন তিনি। কোনো গাড়ি হারাইতে দেওয়া যাবে না। আমার একটা স্লোগান আছে, গাড়ি বসার আগে ম্যানেজার বসে যাবে। নতুন করে যে গাড়িগুলো যে যুগ হওয়ার কথা সেগুলোকে আমরা যেন যথাসময়ে যেন আমরা পাইতে পারি, তাইলে বিআরটিসি আরও অনেক দূর এগিয়ে যাবে। তো আমার চ্যালেঞ্জ হলো যে একবারে দুর্নীতিমুক্ত বিআরটিসি করা। যাত্রী সেবা উন্নয়নে বিআরটিসিকে ঢেলে সাজানোর পরামর্শ দিচ্ছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। বলছেন নাগরিক সেবা প্রদানে বিআরটিসিকে জোর দিতে হবে অপারেশনস বিভাগে। বিআরটিসির যে অনিয়ম অব্যবস্থাপনা, এটা অনেকটা ডিপ রুটেড আমি বলবো। নাগরিক সেবা দেওয়ার জন্য অপারেশন প্ল্যান লাগে। আমি মনে করি তাদের এই অপারেশন প্ল্যানটা আসলে পরিপক্ক না। বিআরটিসির দায়িত্বে যারা আছে এবং টপ ম্যানেজমেন্ট, সেখানে আসলে গণপরিবহন কিভাবে পরিচালনা করতে বুঝেন এই ধরনের লোককে কিন্তু আনতে হবে। মেট্রো রেলের সুবাদে যেখানে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটছে মানুষ, সেখানে এখনও খুঁড়িয়ে চলছে লাল বাস। তবে বহরে নতুন 340টি সিএনজি চালিত এসি বাস যুক্ত হলে ফিরতে পারে গতি। আল কাসির, সময় সংবাদ, ঢাকা। 3 বছরের বেশি সময় ধরে অচল রংপুর অঞ্চলের 4টি চিনিকল। লোকসানের অজুহাত ও আধুনিকায়ন করে চালুর কথা বলা হলেও তা আলোর মুখ দেখেনি। কারখানা বন্ধ হয়ে যাওয়ায় সংকটে পড়েছেন হাজারো শ্রমিক। অভিযোগ উঠেছে, চিনির বাজার নিয়ন্ত্রণ করতেই বহুজাতিক কোম্পানিগুলো তৎকালীন সরকারের সঙ্গে আঁতাত করে পরিকল্পিতভাবে সব চিনিকল বন্ধ করেছে। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। নষ্ট হয়ে গেছে কারখানার টিনের ছাদ, মরিচা পড়েছে অধিকাংশ যন্ত্রপাতিতে। অনেক যন্ত্র ঢেকে রাখা হয়েছে পলিথিন দিয়ে। একসময়ের কর্মমুখর রংপুরের শ্যামপুর সুগার মিলের বর্তমান চিত্র এটি। বাইরের ছবি আরো ভয়াবহ। পুরো কারখানাকে আবৃত করে রেখেছে ঝোপঝাড় জঙ্গলে। অলস পড়ে থাকতে থাকতে নষ্টের পথে অসংখ্য যানবাহন। যে কজন কারখানার দেখভালের দায়িত্বে আছেন তাদেরও বেতন বন্ধ 5 মাস ধরে। অথচ 60-এর দশকে গড়ে ওঠা সব কারখানাই উত্তরাঞ্চলের অর্থনীতির বড় শক্তি ছিল। ওয়ার্কশপের কতগুলো জিনিস, ইলেকট্রিকের জিনিস, এগুলা দীর্ঘদিন থেকে বন্ধ হওয়া থাকাতে এগুলা নষ্ট হওয়ার পথে চলছে। এখানে আমরা সিকিউরিটি গার্ড 33 জনের মতন আছি, অন্য স্টাফ মিলি 50 জনের মতন। হ্যাঁ, তাতে আমরা সিকিউরিটি গার্ডেরা খুব কষ্টের মধ্যে আছি। আমাদেরকে যত তাড়াতাড়ি এই বেতনটা পরিশোধ করলে ভালো হয়। 2020 সালে শ্যামপুর সুগার মিলের মতো লোকসানের অজুহাত দেখিয়ে রংপুর বিভাগের 4টি সুগার মিল বন্ধ করে দেওয়া হয়। বলা হয়েছিল আধুনিকায়নের মধ্য দিয়ে এসব মিল পুনরায় চালু করা হবে। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও একসময় এই অঞ্চলের অর্থনীতিতে অবদান রাখা এসব সুগার মিল চালুর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বন্ধ হওয়া রংপুর বিভাগের 4টি চিনিকলের প্রতিটির দৈনিক আখ মারাইয়ের সক্ষমতা ছিল গড়ে 1,500 মেট্রিক টন, আর বছরে প্রতিটির চিনি উৎপাদন সক্ষমতা ছিল 11,000 মেট্রিক টন। দেশের চাহিদার বড় অংশ যোগান আসত এসব চিনিকল থেকে। শ্রমিক নেতারা বলছেন, চিনির বাজার নিয়ন্ত্রণ করতেই বহুজাতিক কোম্পানিগুলো তৎকালীন সরকারের সঙ্গে আঁতাত করে পরিকল্পিতভাবে এসব চিনিকল বন্ধ করেছে। এই মিলের সঙ্গে আমাদের আখচাষী, কৃষক, তারপরে শ্রমিক, লেবার, গাড়ি সবাই অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই মিলটা বন্ধ হওয়ার পরে আমাদের এলাকায় অনেকটা মনে করে নিস্তব্ধ হয়ে গেছে। কর্পোরেট ব্যবসায়ীদের কাছ থেকে উদ্ধার করে এই সমস্ত ষড়যন্ত্রকে রুখে দিয়ে আজকে এগুলো যদি অরিজিনালি আমাদের টিসিবির হাতে
বা কর্পোরেশনের হাতে যদি দেওয়া হয় তাহলে আমার মনে হয় যে এই মিলগুলো চালু করা সম্ভব। তবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলছেন এরই মধ্যে কারখানাগুলোর সক্ষমতা, জনবল সহ নানা বিষয় যাচাই বাছাইয়ে গঠন করা তদন্ত কমিটি চিনিকলগুলো পরিদর্শন করেছেন। ফিজিবিলিটি স্টাডি একটা কমিটি গঠন করা হয়েছিল, কমিটি মিলে আসছিল, কিছু সদস্য আসছিল, বিভিন্ন তথ্য নিয়ে গেছে। আর আশা করতেছি এটা একটা উদ্যোগ পজিটিভ হলে ইনশাল্লাহ চালু হবে বলে আশা করতেছি। রংপুর বিভাগের 4টি চিনিকলের শ্রমিকের সংখ্যা ছিল প্রায় 1 লাখ। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। দেশের বাইরের খবর, ডোনাল্ড ট্রাম্পকে গুলি করার জন্য 12 ঘন্টা ঝোপের মধ্যে লুকিয়েছিলেন অস্ত্রধারী রায়ান রাউথ। তিনি জো বাইডেন ও কমলা হ্যারিসের সমর্থক বলে অভিযোগ তুলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর মাস দেড়েক। এর মধ্যে ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টা নিয়ে রাজনীতির মাঠ যে সরগরম হবে তা যেন অনেকটা অনুমেয়ই ছিল। সোমবার এই উত্তেজনায় আরও একটু ঘি ঢাললেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প। ট্রাম্পের অভিযোগ, তাকে হত্যা চেষ্টাকারী রায়ান ওয়েসলি রাউথ জো বাইডেন ও কমলা হ্যারিসের মতবাদকে সমর্থন করতেন। এই ঘটনার পর তার নির্বাচনী সংকল্প আরও দৃঢ় হয়েছে বলে মনে করছেন ট্রাম্প। তবে সাবেক প্রেসিডেন্টের এমন বক্তব্যের পাল্টা কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি প্রেসিডেন্ট বাইডেন ও ডেমোক্র্যাট প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের কাছ থেকে। এবার চীনে লণ্ঠন উৎসবের খবর। চীনের হাজার হাজার মানুষ মধ্য শরৎ উৎসবের প্রথম দিনটি উদযাপন করেছেন। এ উপলক্ষে বেজিং এবং হুনান প্রদেশ সহ বিভিন্ন স্থানে আয়োজন করা হয় লণ্ঠন ও ঐতিহ্যবাহী শিল্পকলা প্রদর্শনী, যা মুগ্ধ করেছে দর্শকদের। বেইজিংয়ের লণ্ঠন প্রদর্শনী যেন এক আলোর জাদুকরী মেলা। 200টির বেশি আলোকসজ্জার সেটে সাজানো হয়েছে পুরো এলাকা, যেখানে আধুনিক প্রযুক্তির সাথে মিশে আছে চীনের প্রাচীন ঐতিহ্যের সুর। বিভিন্ন রঙের আলোর বিচ্ছরণে পুরো আকাশ যেন আলোকিত হয়ে উঠেছে, আর সেই আলোর দুনিয়ায় মুগ্ধ হয়ে হাঁটছেন দর্শনার্থীরা। চীনা চন্দ্র ক্যালেন্ডারের 8ম মাসের 15তম দিনে এই উৎসব পালিত হয়। এটি এ বছরের 17 সেপ্টেম্বর পালিত হবে। এই 3 দিনের ছুটিতে দেশটির বাসিন্দারা লণ্ঠন প্রদর্শনী, সংস্কৃতি অনুষ্ঠান, চাঁদ দেখা ও ঐতিহ্যবাহী মুন কেক খেয়ে উদযাপন করেন। হুনান প্রদেশের চাংশা শহরে অনুষ্ঠিত ছায়া নাটক এবং নারীদের জন্য প্রাচীনকালে তৈরি বিশেষ ভাষা নুশুর প্রদর্শনী ছিল এক অনন্য অভিজ্ঞতা। পর্যটকরা নুশু ভাষার পাশাপাশি ঐতিহ্যবাহী হস্তশিল্প তৈরির সুযোগও পেয়েছে। এটি আমার প্রথমবারের মতো এত বড় লণ্ঠন প্রদর্শনী দেখার অভিজ্ঞতা। আমি সত্যিই মুগ্ধ। এখানে শুধু প্রযুক্তির আধুনিক দিকই নয়, চীনা ঐতিহ্যেরও ছোঁয়া রয়েছে। এছাড়া জিঙ্গাং প্রাচীন শহরে চলছিল চীনের ঐতিহ্যবাহী ফুলের ড্রাম অপেরা ও বিয়ান লিয়ান পারফরম্যান্স। নদীর তীরে এই মনোমুগ্ধকর প্রদর্শনী চলাকালীন পর্যটকরা নৌ ভ্রমণের মাধ্যমে প্রাচীন ও আধুনিক চীনা সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন উপভোগ করেন। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও শাহরিয়ার কবির 7 দিন করে রিমান্ডে। সাবেক রেলমন্ত্রী সুজনের 5 দিনের আবেদন। অনুপ্রবেশ চেষ্টার মামলায় জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক। গণতন্ত্র দিবস উপলক্ষে সারা দেশে বিএনপির কর্মসূচি, বিভিন্ন স্থানে শোভাযাত্রা। নয়াপল্টনে বিকেলে সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেবেন তারেক রহমান। এবং ব্যাংক খাতে তারল্য সংকট উত্তরণে পাশে থাকবে বিশ্বব্যাংক। অর্থ উপদেষ্টার সঙ্গে প্রতিনিধি দলের বৈঠক। চলতি বছরের মধ্যেই ঋণ সহায়তা পাওয়ার আশা। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়ের।